হ্যালো এভরিওয়ান, তোমাদের ক্লাস সিক্সের আজকে প্রথম অধ্যায়ের আকাশ ভরা সূর্য তারা এই অধ্যায়টির শেষ অংশটুকু পড়াবো। আজকে তোমাদের এক চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা শেষের পর কিছু প্রশ্নপত্র দিয়ে দেবো, তোমরা তাহলে সেই অনুযায়ী পড়তে পারবে। পুরো চ্যাপ্টারটাই ভালো করে পড়ে তারপর কিন্তু প্রশ্ন উত্তরগুলো করবে, কারণ প্রতিটা শর্ট কোশ্চেন দিয়ে দেওয়া সম্ভব নয়। প্রতিটা লাইন থেকে প্রতিটা অংশ থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে। মোটামুটি 2, 3 এরকম কিভাবে ভাগ আসতে পারে সেগুলোর শেষে, চ্যাপ্টারের শেষে আলোচনা করা হবে। আজকে চ্যাপ্টারটা আগে পুরোটা শেষ করব। দেখো, প্রথমে আমরা শুরু করছি কি, আগের দিনে 8 পাতা পর্যন্ত হয়েছিল, আজকে 9 পাতা থেকে শুরু হবে। সেটা হচ্ছে গ্রহাণুপুঞ্জ। গ্রহাণুপুঞ্জ কি? এই যে প্রথমে দেখো গ্রহাণু, এই টপিকটা আগে জানতে হবে। গ্রহের অণু মানে গ্রহ থেকেও একটু ছোট, গ্রহ থেকে অনেকটাই ছোট, একটু নয় খুবই ছোট হয়। কি বলছে দেখো, গ্রহের মতোই খুব ছোট ছোট জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খায়, এদের একসঙ্গে গ্রহাণুপুঞ্জ বলছে। তার মানে গ্রহ যেমন নক্ষত্রকে মাঝখানে রেখে, অর্থাৎ সূর্যকে মাঝখানে রেখে এরকম করে গোলাকার ঘুরছে, ঠিক সেই রকম গ্রহের মধ্যে আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে, তারাও নিজস্ব একটা কক্ষপথ নিয়ে ক্রমাগত ঘুরে চলেছে একটা নক্ষত্র চারিদিকে। ঠিক আছে, সেগুলো কিন্তু অনেক ছোট হয়, গ্রহের থেকেও ছোট হয়। এবং এগুলো কি বলছে, এদেরকে একসাথে, এই গ্রহাণুগুলোকে একসাথে গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্টেরয়েডস বলা হয়। সেরকম একটা উদাহরণ দিচ্ছে, মঙ্গল এবং বৃহস্পতির মাঝে 40,000 গ্রহাণুপুঞ্জ রয়েছে। দেখবে সৌরজগতের ছবিটার মধ্যে এখানে দেওয়া রয়েছে, 2 পাতা আগেই রয়েছে। দেখবে তোমাদের এখানে যে মঙ্গল রয়েছে এবং বৃহস্পতি, তার মাঝে অনেক 40,000 মানে প্রচুর পরিমাণে গ্রহাণুপুঞ্জ দেখা যায়। তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে সেরেস, হলো সৌরজগতের বৃহত্তম গ্রহাণু। এটা কিন্তু শর্টের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা কোট করে নিও। হ্যাঁ, এরকম করে কোট করে নিও এবং স্টার দিয়ে দিও। এটা খুব আসতে পারে যে গ্রহাণুপুঞ্জের মধ্যে হচ্ছে সেরেস, বড়। এরপর হচ্ছে ধূমকেতু। কি ধূমকেতু? হচ্ছে ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ধূমকেতু বলে। এটা অনেক সময় শূন্যস্থানও দিয়ে দেয়, ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে কি বলে বা ড্যাশ বলে। তো এটা কি হচ্ছে? ধূমকেতু। কেন হচ্ছে দেখো, সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর যে ধুলো, গ্যাস, এগুলো জ্বলতে শুরু করে এবং লেজের মতো অংশ, লেজের মতো আকৃতি তৈরি হয়। এবং কি হচ্ছে না, পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু 76 বছর বাদে দেখা যায়। আচ্ছা, তাহলে কি হচ্ছে, একটা জ্যোতিষ্ক হচ্ছে উজ্জ্বল জ্যোতিষ্ক, যেটা কিসের মতো দেখতে লাগে? ঝাঁটার মতো। কেন না, সূর্য যখন ওরা ধূমকেতুগুলো ঘুরছে ক্রমাগত, তখন কি হয়, একটা গতিতে থাকে এবং যখন জ্বলতে শুরু করে, সূর্যের কাছে তো প্রচুর তাপ হয়, তো সেই তাপে ধূমকেতুগুলো যখন কাছে আসতে থাকে তখন জ্বলতে শুরু করে। এবং জ্বলতে শুরু করলে এবং জ্বলার সময় তার গতিবেগটা বেড়ে গেলে কি হবে, যদি এরকম স্থির থাকে তাহলে এবং এরকম করে জ্বলবে, কিন্তু যখন ওর সাথে যখন গতিবেগের সাথে জ্বলবে তখন কি হবে, আগুনের ইয়েগুলো পেছন দিকে হয়ে যাবে, এইদিকে আগুনের ফুলকিগুলো। তো তার ফলে এরকম ঝাঁটার মতো দেখতে লাগে, এরকম জ্বলাটা পেছন দিকে হয় এবং সামনের দিকে এগিয়ে যায়, ওটা দেখতে লাগে ঝাঁটার মতো। ঠিক আছে, ওই জন্য এটাকে বলছে ধূমকেতু। এটা কিন্তু সবসময় দেখা যায় না, যেমন পৃথিবীর থেকে যে হ্যালির ধূমকেতু ছিল সেটা 76 বছর বাদে দেখা যায়। তাহলে এটা বলছে 1986 সালে একবার শেষ দেখা গেছে এই হ্যালির ধূমকেতুটা। তাহলে আবার কবে দেখা যাবে? তাহলে এটা 76-এর সাথে যোগ করলেই সেটা বেরিয়ে যাবে। 1986-র সাথে 76 যোগ করো, তাহলেই বেরিয়ে যাবে আবার কবে দেখাবে। তাহলে এটা যোগ করলে হচ্ছে 2062 সালে আবার দেখতে পাওয়া যাবে হ্যালির ধূমকেতু। নেক্সট হচ্ছে উল্কা। উল্কা কি বলছে দেখো, মেঘহীন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেমে আসতে দেখা যায়, একে বলা হয় তারা খসা। এটা আমরা অনেকেই বলি তারা খসাটা, এটা আসলে উল্কাপাত। ওই যে যাকে ভেঙে কোনো যদি হঠাৎ কোনো একটা আলোর রেখা হঠাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত এগিয়ে যায়, তাহলে ওটা দেখে মনে হয় তারার একটা অংশ ভেঙে হয়তো পড়ে আছে। ঠিক আছে, ওটাকেই আমরা দেখবে সিনেমা বা সিরিয়াল বলে টুটতি হুই তারা। এটা অনেকেই বলে, বা তারা খসা। ওটার দিকে নাকি চাইলে অনেকেই এটা বিশ্বাস করে যে ওটার দিকে উইশ করলে নাকি ইয়ে হয়ে যায়, সত্যি হয়ে যায়। এগুলো সম্পূর্ণ মানে মনোগত ধারণা। তো এখানে বলছে যে এখানে জিওগ্রাফিক্যাল ব্যাপারটা কি সেটা দেখি। বলছে মেঘহীন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেমে আসতে দেখা যায়। এই জিনিসগুলো কি, আলোর রেখাগুলো নামছে কেন, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ধূমকেতু আর গ্রহাণুপুঞ্জের ভাঙা টুকরো মহাকাশে ছড়িয়ে পড়ে।
এই যে ধূমকেতু আর গ্রহাণুপুঞ্জ পড়লাম, এগুলো অনেক সময় এর টুকরোগুলো, ভাঙা ভাঙা টুকরোগুলো অনেক সময় মহাকাশে ছড়িয়ে পড়তে থাকে এবং তখন পৃথিবীর মহাকর্ষের বলের মধ্যে এসে পড়লে প্রচণ্ড বেগে ছুটে আসতে শুরু করে। পৃথিবীর একটা অভিকর্ষ বল আছে, সেটা কি না, পৃথিবীর কেন্দ্রের দিকে পৃথিবী পৃষ্ঠস্থ সকল বস্তুকে যে বল আকর্ষণ করে সেটাই হচ্ছে অভিকর্ষ বল। এই যে এখানে অভিকর্ষ বল বললো, তার সংজ্ঞাটা বলে দিল কি না, পৃথিবী নিজের কেন্দ্রের দিকে, পৃথিবী কি হয়, পৃথিবী নিজের কেন্দ্রের দিকে সব বস্তুকে আকর্ষণ করছে, সেটাই হচ্ছে অভিকর্ষ বল। তো এখানে সেই অভিকর্ষ বলের যে বেল্টটা রয়েছে, মানে একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত তো ওটা টানতে পারে, তো সেটার মধ্যে চলে এলেই কিন্তু তখন ওটা পৃথিবীর দিকে টানতে শুরু করবে। যেই টানতে শুরু করবে তখন বাতাসের সঙ্গে ঘষা লেগে জ্বলতে শুরু করে এবং জ্বলন্ত আগুনের ফুলকিগুলো তখন অন্ধকার আকাশে তারা বলে ভুল হয়, বাতাসে পুড়ে পুড়ে আবার মিলিয়েও যায় এই উল্কাগুলো। আচ্ছা, এখানে আমি একটু বুঝিয়ে দিই কীভাবে হচ্ছে। দেখো, এই হচ্ছে পৃথিবী, ঠিক আছে। তো পৃথিবী আকর্ষণ করে একটা নির্দিষ্ট, পৃথিবীর ওপরে একটা ভূপৃষ্ঠ থেকে একটা বায়ুমণ্ডলের লেয়ার আছে আমরা জানি, ঠিক আছে, একটা 10,000 কিলোমিটার পর্যন্ত একটা বায়ুমণ্ডলের লেয়ার আছে এবং অভিকর্ষজ বলেরও একটা নির্দিষ্ট আছে। অভিকর্ষ বল মানে কি, নিজের দিকে কেন্দ্রের দিকে টানা, সেটা হচ্ছে অভিকর্ষ বল। সেটা কিন্তু একদম এটা তো পুরোটাই মহাকাশের মধ্যে একটা অংশ সৌরজগৎটা। তো এটা কিন্তু যে কোনো জায়গাতে এই আকর্ষণ বল কাজ করে না। তুমি যদি মহাকাশে চলে যাও অনেক দূরত্বে, সেখানে যে তোমার অভিকর্ষ বল কাজ করবে না, অভিকর্ষ বলটা একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত কাজ করে। ধরে নিলাম এই এরিয়াটাই হচ্ছে মহাকর্ষ বলের একটা, ধরো এই পর্যন্তই মহাকর্ষ বলটা কাজ করছে, এই এরিয়াটা পর্যন্ত, লাল রেখাটা পর্যন্ত, ঠিক আছে। তো এবারে যখন ওই উল্কাপাতগুলো মহাকাশ থেকে বিভিন্ন ওই যে ধূমকেতু আর গ্রহাণুপুঞ্জগুলো যখন ভেঙে টুকরো টুকরো হয়ে এখানে ঢুকছে, যেই এটা এগোতে এগোতে এখানে কোনোভাবে ঢুকে যায় এবং যখন ঢুকে যাচ্ছে এই বেল্টে যখনই ঢুকে যাবে তখন কী হবে, এখানে কি করে, এই এই এরিয়াটার সমস্ত বস্তুকে পৃথিবী নিজের দিকে টানার চেষ্টা করে, এটাই এই অংশের কাজ, ঠিক আছে। তাহলে যেই ঢুকে যাবে সে চট করে ভেতরে টানতে শুরু করবে এবং যখনই ঢোকে, এই পোর্শনে কি আছে বললাম, এই পোর্শনটাতে বায়ুমণ্ডল রয়েছে, 10,000 কিলোমিটার পর্যন্ত ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এরকম করে পুরো বায়ুমণ্ডলের স্তর রয়েছে। তাহলে এখানে কি হবে, এই বাতাসের সাথে, বায়ুমণ্ডলের বাতাসের সাথে এই গ্রহাণুপুঞ্জ বা এই ধূমকেতুর টুকরোগুলো জ্বলতে শুরু করে এবং জ্বলতে শুরু করে তখন, এবং এর গতিবেগ বেড়ে যায় এবং জ্বলতে জ্বলতে এরা খুব গতিবেগে আসে। তখন দেখে মনে হয় যেন এগুলো মানে তারাটা ভেঙে এক টুকরো খসে পড়ছে এবং কোথাও আসছে। কিন্তু এই যে উল্কাগুলো যখন জ্বলছে এবং সেটা জ্বলতে জ্বলতে আকাশের মধ্যেই এখান থেকে জ্বলতে শুরু করলো, এখানে জ্বললো, তারপরে এখানে যখন নিমে এলো ওটা নিমে যায়, ওটা আর জ্বলে না। তো পৃথিবী পৃষ্ঠে আসার আগেই ও নিমে ছাই হয়ে আকাশে মিলে যায়, ও নিচে পর্যন্ত আসে না। তো নিচে পর্যন্ত আসতে পারে তখনই যদি এই আকারটা অনেক বড় হয়, তবেই নিচে পর্যন্ত আসতে পারে। আদারওয়াইজ ছোটো ছোটো টুকরো হলে বাতাসের মধ্যেই আগুন লাগে, বাতাসের মধ্যে সেটা ছাই হয়ে হাওয়াতেই মিলে যায় আর নিচে আসার সময় কিছু থাকে না। বড় আকারের হলে তখন অনেক সময় পৃথিবীর বুকে আছড়ে পড়ে এবং তখন ওটাকে উল্কা বৃষ্টি বলা হয়, ঠিক আছে। ওটা হলো উল্কা। তাহলে তোমাদের গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু আর উল্কা হলো, বা তারা খসে যেটাকে উল্কাপাত, সেটা হলো। এরপরে একটা এখানে বলেছে যে মহাকাশে মহাকাল মাঝে, এখানে ছোট্ট একটা কিছু বলেনি, এখানে মহাশূন্যে আছে লক্ষ লক্ষ ছায়াপথ, আরেকটা ছায়াপথে লক্ষ লক্ষ নক্ষত্র। আকাশগঙ্গা ছায়াপথের এরকম একটি নক্ষত্র হলো সূর্য। তাহলে মহাকাশের মধ্যে প্রচুর ছায়াপথ আছে, তার মধ্যে একটি ছায়াপথের একটি অংশ হচ্ছে আকাশগঙ্গা, যার মধ্যেই রয়েছে আমাদের সৌরজগৎ, অর্থাৎ সূর্য, নক্ষত্র, এগুলো। তাহলে আমাদের যদি বলা হয় যে আমাদের প্রশ্ন করা হয় যে আমাদের সৌরজগৎটি কোন ছায়াপথের মধ্যে রয়েছে, তার নাম কি, তাহলে উত্তর কী হবে, আকাশগঙ্গা, ঠিক আছে। এরকম প্রচুর ছায়াপথ রয়েছে, লক্ষ লক্ষ ছায়াপথ রয়েছে, সেগুলোর প্রমাণ আজও খুঁজছে। যেহেতু পৃথিবীতে অনেক মানুষ আছে এবং তারা, মানুষ হচ্ছে সবথেকে উন্নততর মস্তিষ্ক, তাই প্রতিনিয়ত মানুষ পর্যবেক্ষণ করছে, আবিষ্কার করছে, উপলব্ধি করছে মহাবিশ্বকে। এবং তোমাদের এখানে কিছু ফিল আপ করতে বলছে, নাম, শহরের নাম, রাজ্য, দেশ, মহাদেশ, গ্রহ, ছায়াপথ, এগুলো নিজেরা ফিল আপ করবে বাড়িতে। পরবর্তী 10 নম্বর পাতাতে চলে এলাম। দেখো, এখানে রয়েছে মহাকাশে যেতে হলে কি করতে হবে। পৃথিবীর জনসংখ্যা প্রায় 780 কোটি, যেটা 2020 সাল অনুযায়ী এটা জনসংখ্যাটা দিয়েছে 780 কোটি। ওকে, ভবিষ্যতে মানুষ শুধু পৃথিবীতে নয়, হয়তো বাস করবে চাঁদে বা মঙ্গল গ্রহে,
হয়তো তুমিও কোনোদিন রকেটে চড়ে পাড়ি দেবে মহাশূন্যে। তার মানে মহাকাশে যেতে গেলে আমাদের কিসের মাধ্যমে যেতে হবে? রকেটের মাধ্যমে। আচ্ছা, এবারে মহাকাশ যাত্রা ও রকেট সেগুলো নিয়ে লিখেছে। কি বলছে দেখো, একটি পাথর ওপর দিকে ছুড়ে দিলে পৃথিবীর অভিকর্ষের প্রভাবে সেটা সবসময় নিচের দিকে পড়ে। পৃথিবীর এই অভিকর্ষ বল এড়িয়ে মহাশূন্যে যাওয়া সহজ কথা নয়। এর জন্য চাই এমন এক যান যা পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবকে ছাড়িয়ে মহাশূন্যে পৌঁছানোর ক্ষমতা ও গতি থাকবে। রকেট হলো বিজ্ঞানের সেই আবিষ্কার যা সহজে মহাকাশে পাড়ি দিতে পারে। রকেটের জ্বালানি পুড়ে তৈরি হওয়া গ্যাসের প্রবল ধাক্কায় রকেট ওপরের দিকে ওঠে। আচ্ছা, এটা আমরা এবারে কি বলতে চাইছি আমি বোর্ডে একটু বোঝাই। দেখো, এখানে বলছে যে পৃথিবীর অভিকর্ষজ বলের কারণে এই যে পৃথিবী ঠিক আছে, এর একটা লেয়ার পর্যন্ত কি হয়, অভিকর্ষজ বল কাজ করে। অভিকর্ষজ বল জিনিসটা কি একটু আগে বললাম। অভিকর্ষজ বল মানে হচ্ছে যেটা পৃথিবী নিজের কেন্দ্রের দিকে সমস্ত বস্তুকে টানছে, এরকম করে নিজস্ব সব বস্তুকে কেন্দ্রের দিকে টানছে, এটাই হচ্ছে অভিকর্ষজ বল, তাই তো? এবারে এখানে বলছে যে যদি আমি এখান থেকে কিছু যান প্রেরণ করি বা ছাড়ি, তাহলে ও কিন্তু বারবার এদিকে ফিরে আসবে, কারণ ওর বৈশিষ্ট্য কী? কারণ আমি যদি ওপর থেকে কোনো জিনিস নিচের দিকে ফেলি, তাহলে কিন্তু সবসময় নিচের দিকেই পড়বে। এই যে ওপর থেকে যদি আমি কোনো জিনিস, এই যে ওপরের এই ক্যাপটা আমি ওপর থেকে নিচের দিকে ফেললাম, নিচেই পড়লো, ঠিক সেরকম। তাহলে এই যানটা যেতে গেলে এ তো কী করবে, যেতে গেলে একে টেনে নেবে, অভিকর্ষজ টান, তাই না? তাহলে কি বলছে, এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে এই অভিকর্ষজ বলের শক্তি থেকেও বেশি শক্তিতে বেরিয়ে মহাকাশে চলে যেতে পারে। তাহলে সেটা কি? সেটাকে বলা হয় মুক্তিবেগ। তোমাদের হয়তো এই সিলেবাস এখানে নেই, বাট তোমরা ক্লাস 7-এ দেখবে প্রথম চ্যাপ্টারেই তোমাদের রয়েছে মুক্তিবেগ। সেটা দেখা যাচ্ছে না বলে না, মুক্তিবেগ। মুক্তিবেগ ব্যাপারটা কি, মানে হচ্ছে যখন কোনো বস্তুকে একটা নির্দিষ্ট গতিতে ওপর দিকে ছুটতে পারলে এই অভিকর্ষজের টানটা সেটা থাকবে না, ঠিক আছে? মানে খুব জোরে যদি আমি ওটাকে ছোড়া হয়, তাহলে যে বেগে ছোড়া হবে সেই বেগটাই হচ্ছে মুক্তিবেগ। সেটাকে বলা হয় 11 এটা নির্দিষ্ট মান থাকে, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই গতিতে যদি আমি কোনো কিছু বস্তু, রকেট বা যাই হোক বা উপগ্রহ এগুলোকে যদি ছাড়ি, তবেই তারা এই আকর্ষণের বেলটাকে ছেড়ে মহাশূন্যে যেতে পারে মুক্তিবেগের মাধ্যমে, ঠিক আছে? তো এখানে সেটাই বলেছে যে পৃথিবীর অভিকর্ষজ বলের প্রভাবকে মানে এই অংশে রয়েছে অভিকর্ষজ বলের প্রভাব, এই অংশটাতে পুরোটাই অভিকর্ষজ বলের প্রভাব রয়েছে। তো এখানে ছাড়িয়ে মহাকাশে পাঠানোর জন্য অনেক ক্ষমতা এবং গতি লাগবে। গতি কোনটা লাগবে? মুক্তিবেগ লাগবে। মানে 11.2 কিলোমিটারের বেশি স্পিডে কোনো কিছু ছাড়তে হবে, তবেই সে এই প্রভাবিত অঞ্চলটাকে, অভিকর্ষজ বলের প্রভাবিত অঞ্চল থেকে ছেড়ে বেরোতে পারবে। তো সেটা হচ্ছে রকেট, একটা আবিষ্কার হয়েছে রকেট, বিজ্ঞানীদের আবিষ্কার, এবং তারা এমনভাবে তৈরি করেছে রকেটটাকে যাতে একটা নির্দিষ্ট গতিবেগে ওকে ছাড়া হয়। এবং সেটা কখন হয়? রকেটের মধ্যে যে জ্বালানিটা থাকে, সেই জ্বালানির একটা প্রেশার থাকে, সেই জ্বালানির প্রবল ধাক্কায় রকেট ওপর দিকে উঠে চলে, এবং তার গতিবেগ কিন্তু অবশ্যই 11.2 কিলোমিটারের বেশি হবে, তবে কিন্তু সে ওপর দিকে যেতে পারবে, ঠিক আছে? এরকমভাবে ওপর দিকে এগিয়ে যায়। তো এইটা হচ্ছে তো এই যে মহাকাশে যেতে গেলে যে পোশাকটা পরা হয়, এবার আমরা বইয়ে চলে আসবো। মহাকাশের ওপরে যেতে গেলে যে পোশাকটা পরা হয়, কারণ সব ধরনের নর্মাল আমরা যে জামা কাপড় সেই পোশাকে গেলে হবে না, তো মহাকাশে যাওয়ার পোশাককে বলা হয় স্পেস স্যুট। এখানে ভেতরে হাওয়া ভরা থাকে। কেন হাওয়া ভরা থাকে তার উত্তরটা পরের লাইনেই আছে। এমনভাবে তৈরি হয় যাতে মহাকাশের কোনো রশ্মি এর কোনো ক্ষতি করতে না পারে। তার মানে আমাদের একটা প্রোটেকশন নিয়ে মহাকাশে যেতে হবে, যাতে আমাদের কোনো রকম জ্যোতিষ্ক কণা হোক, ধূলিকণা হোক বা কোনো রশ্মি আমাদেরকে আঘাত করতে না পারে, সেটা প্রোটেক্ট করা, ওই জন্য হাওয়া ভরা থাকে। ওকে,
এটা হচ্ছে স্পেস স্যুটে হাওয়া ভরা থাকে কেন, তার উত্তর এতটা হবে। ওকে, এরপর হচ্ছে স্পেস শাটল কি? স্পেস শাটলটা হচ্ছে রকেটে চড়ে মহাকাশে যাওয়া তো যায়, কিন্তু রকেট করে নিরাপদে পৃথিবীতে ফিরে আসা যায় না। তাহলে কি উপায়? তাহলে উপায় হচ্ছে স্পেস শাটল বা মহাকাশ বিমান। মহাকাশ বিমানের সাথে মহাকাশে যাওয়া যায় এবং পৃথিবীতে পুনরায় ফিরে আসা যায় মহাকাশ বিমানের সাহায্যে। আচ্ছা, এরপর হচ্ছে কৃত্রিম উপগ্রহ। আচ্ছা, আমাদের দু রকম উপগ্রহ হয়, একটা হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ, একটা কৃত্রিম উপগ্রহ। তো পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে চাঁদ, আর কৃত্রিম উপগ্রহ হচ্ছে যেটা মানুষের তৈরি এক ধরনের যন্ত্র। কি বলেছে দেখো, মানুষের তৈরি যন্ত্র যা পৃথিবীর চারিদিকে ঘোরে। বহু দেশ মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে। কি এগুলোকে পাঠানো হয়, ঠিক আছে, একটা নির্দিষ্ট ভাবে তৈরি করে তাদেরকে পাঠানো হয় এবং নির্দিষ্ট উদ্দেশ্যেই পাঠানো হয়, এরকম এরকম পাঠানো হয় না। তাদের উদ্দেশ্য থাকে মহাকাশের বিভিন্ন তথ্য জানার জন্য। কি কি জানতে পারে? আবহাওয়ার পূর্বাভাস জানতে পারে, সমুদ্র পরিবহন, প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা। মহাকাশ গবেষণায় এই কৃত্রিম উপগ্রহ কাজে লাগানো হয়। তাহলে কৃত্রিম উপগ্রহগুলো কি কাজে দেয় বা এদের কাজ কি, বা আমরা কৃত্রিম উপগ্রহ থেকে কি কি তথ্য জানতে পারি? এক হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি আমাদের পৃথিবীর মধ্যে, সমুদ্রের পরিবহন কেমন হবে সেটা জানা যায়, প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা সেগুলো আমরা বুঝতে পারি। এছাড়া মহাকাশ সম্পর্ক বিভিন্ন গবেষণা, শুধুমাত্র মহাকাশের উপগ্রহ থেকে শুরু করে গ্রহর বিভিন্ন তথ্যাবলী আমরা এই স্যাটেলাইটের মাধ্যমে জানতে পারি। এবং এটা কোথা থেকে ছাড়া হয়? এইটা একটা মনুষ্য নির্মিত একটা যন্ত্র, যেটা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ছাড়া হয়, ঠিক আছে। এটা হলো কৃত্রিম উপগ্রহ। এরপরে কিছু মহাকাশের কৃত্রিম উপগ্রহের নাম দিয়েছে এখানে, খুলি। হ্যাঁ, কি বলছে? আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা হচ্ছে নাসা 2012 সালে কিউরিওসিটি রোভার মঙ্গলে পাঠায়। তাহলে এটা একটা প্রশ্ন আসতে পারে, নাসা কোথাকার সংস্থা? সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা। আচ্ছা, তোমাদের এই যে নাসা, এটার অনেক সময় ফুল ফর্ম দেয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের যে একটা মহাকাশ গবেষণা সংস্থা, এটার ফুল ফর্ম দিতে পারে। সেই অর্থে আমি এর ফুল ফর্মটা এখানে বইয়ের মধ্যে লিখে দিচ্ছি, ঠিক আছে। নাসার ফুল ফর্ম ন্যাশনাল এরোনটিক্স and Space Administration। আচ্ছা, এটা হচ্ছে নাসার ফুল ফর্ম। ওকে, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। প্রত্যেকটা ফুল ফর্মের প্রথম লেটারগুলো ক্যাপিটাল লেটারে দেবে। যেমন ন্যাশনালের এন ক্যাপিটাল, এরোনটিক্সের এ ক্যাপিটাল, স্পেসের এস ক্যাপিটাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের এই ক্যাপিটাল। প্রত্যেকটা যখনই অ্যাব্রিভিয়েশন দেবে, অ্যাব্রিভিয়েশন মানে এরকম ক্যাপিটাল লেটারে যে ফুল ফর্মগুলো তৈরি করা হয়, তো সেই অ্যাব্রিভিয়েশনের প্রথম লেটারগুলো অবশ্যই কিন্তু ক্যাপিটালে দেবে। ওকে, তো নাসার ফুল ফর্মটা তোমরা কিন্তু একটু জেনে রাখো। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা হচ্ছে নাসা। সে কী করেছিল? তারা 2012 সালে কিউরিওসিটি রোভার মঙ্গলে পাঠানো হয়েছিল এবং মঙ্গলের মাটি, জল, আবহাওয়া, প্রাণের অস্তিত্ব গবেষণা করেছিল। এইগুলোই ছিল তাদের মূল উদ্দেশ্য, এইগুলো গবেষণা করা ছিল তাদের মূল উদ্দেশ্য। আচ্ছা, এরপরে বলছে ইসরো, যেটা হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। দেখো প্রত্যেকটাই ক্যাপিটাল লেটারে রয়েছে। ইন্ডিয়ানের আই, স্পেসের এস, রিসার্চের আর, আর অর্গানাইজেশনের ও, এগুলো প্রত্যেকটা ক্যাপিটালে রয়েছে। এটার ফুল ফর্ম খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কি? এটা ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। এটা নাসা যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের গবেষণা কেন্দ্র, ঠিক সেরকম ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র হচ্ছে ইসরো। ফুল ফর্মটা মনে রাখবে। ওকে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট, খুব আসে এটা শর্ট কোশ্চেনে। এছাড়াও কিছু নাম মনে রাখতে পারো, ভাস্কর 1, ভাস্কর 2, ইনস্যাট ইত্যাদি। ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা, এটা জানা আছে, প্রথম গিয়েছিলেন 1984 খ্রিস্টাব্দে। চন্দ্রায়ন 1 হচ্ছে ভারতের প্রথম চন্দ্রযানের চাঁদে অবতরণ, মানে প্রথম একটা চন্দ্রযান তৈরি করা ছিল 2008 সালে এবং সেটা প্রথম ছিল। ওকে, এরপরে আমরা পরের পাতাতে যাব। 11 নম্বর পাতাতে দেখো লেখা আছে চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ বলছে কিভাবে হচ্ছে না, কোনো পূর্ণিমায় পৃথিবীর ছায়ায় চাঁদ ঢেকে গিয়ে চন্দ্রগ্রহণ হচ্ছে।
এখানে বলেছে দেখো, যদি এর সিকোয়েন্সটা দেখো, চাঁদ, পৃথিবী, তারপর সূর্য, মানে সূর্য ও চাঁদের মাঝখানে যদি পৃথিবী থাকে, কখনো কখনো এমন অবস্থাতে কি হয়, পৃথিবী এবং সূর্যের ছায়া আসতে দেয় না, এবং তখন কি হয়, পুরোপুরি চাঁদের তো উপগ্রহ তো নিজস্ব আলো নেই, ও তো সূর্যের আলোয় আলোকিত হয়, এবং মাঝখানে পৃথিবী চলে চলে এলে চাঁদ পুরোপুরি অন্ধকার হয়ে যায়। তখন কি হয়, চন্দ্রগ্রহণ হয়, এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে যায়, তখন পুরোপুরি কালো হয়ে যায়। তো এইরকম একটা কন্ডিশন যখন আসে তখন চন্দ্রগ্রহণ হয়। তো এখানে তোমাদের মেনলি চন্দ্রগ্রহণ কিভাবে হয় সেটা এখানে নেই। এখানে বলছে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ চলাকালীন জল রান্না করা খাবারের বিষক্রিয়া হয়, বাড়ির বাইরে যেতে নেই, এমন কতগুলি ভুল ধারণা প্রচলিত আছে। এইগুলির কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ অতি সাধারণ মহাজাগতিক ঘটনা। এরকম আজও খবরে এবং অন্যান্য জায়গাতে দেখানো হয় যে এইরকম যদি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়, তাহলে সেক্ষেত্রে অনেক সময় খাবার আগে, গ্রহণের আগে খেয়ে নিতে হয়, বা একদম গ্রহণ চলাকালীন কোনো রকম পান করা যাবে না, অনেক কিছু মানতে হয়। সেটা বিশেষ করে নববধূর ক্ষেত্রে একটু বেশি মানতে হয় সাধারণত। তো সেইগুলো কিন্তু একদম ভ্রান্ত ধারণা, এগুলো কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নয়। এগুলো একটা সাধারণ মহাজাগতিক ঘটনা। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ কখন হবে? সূর্যগ্রহণ যখন মাঝখানে চাঁদ চলে আসবে, এবং পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ যদি চলে আসে, তখন কি হয়, আমরা সূর্যটাকে একটা রিং আকারে দেখতে পাই, কারণ মাঝখানে চাঁদ থাকে, ওখানটা অন্ধকার থাকে, এবং তখন একটা রিংয়ের মতো অংশ দেখতে পাই, যেটা সূর্য থাকে। তো সেই অবস্থাতে এলে তাকে সূর্যগ্রহণ বলছে। তাহলে এই চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণে অনেক সময় এই ভ্রান্ত ধারণাগুলি থাকে, যেগুলো একদমই বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি নেই। এগুলি খুবই সাধারণ ঘটনা। যেমনভাবে সূর্য ঘুরছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, ঠিক সেরকমই এইটাও একটা মহাজাগতিক নর্মাল ঘটনা। তো এইটাই হচ্ছে এখানে বলেছে বিষয়বস্তু। এরপরে কিছু ওয়ান লাইনার আছে, তোমরা পড়ে নিতে পারো এখানে। যেমন এটা বলছে মহাকাশচারীর বিভিন্ন ঘটনা। এখানে বলছে দেখো, মহাকাশের প্রথম যাত্রী কে ছিল? রাশিয়ার কুকুর ছিল লাইকা নামে। সালটা ছিল 1975। পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ছিলেন? পৃথিবীর প্রথম, এটা ভারতের নয়, পৃথিবীর প্রথম ছিলেন ইউরি গ্যাগারিন। আর প্রথম মহিলা যদি বলেন তাহলে হবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তারপর হচ্ছে ভারতের যদি বলা হয় প্রথম মহিলাকে, তাহলে হবে কল্পনা চাওলা। তিনি নিয়েছিলেন 1997 সালে ফার্স্ট ফেব্রুয়ারিতে, প্রথম 1 ফেব্রুয়ারিতে। ঠিক আছে, এগুলো ওয়ান লাইনে আছে। আরেকটা রয়েছে, সুনিতা উইলিয়ামস জন্মসূত্রে দ্বিতীয় ভারতীয় মহিলা মহাকাশচারী, যিনি সবথেকে বেশি সময় মহাকাশে কাটিয়েছিলেন। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা, দ্বিতীয় মহিলা যিনি অনেকটা সময় মহাকাশে কাটিয়েছিলেন। এরপর আরেকটা আছে এখানে, চন্দ্র অভিযান, চাঁদে অভিযানের কথা এখানে লিখেছে। 1969 16 জুলাই আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে গেল অ্যাপোলো 11। এর মূল অংশ কলম্বিয়াতে মহাকাশচারীরা ছিলেন, আর ঈগল নামে আরেক অংশের সাহায্য নিল আর্মস্ট্রং অ্যান্ড এডউইন অলড্রিন। চাঁদের মাটি ছুঁলেন 20 জুলাই। এখানে বলছে যে 1969 সালে আমেরিকার কেনেডি স্পেস সেন্টার, কোথা থেকে ছাড়া হয়েছিল যানটা? অ্যাপোলো 11। সেটা হচ্ছে আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে ছাড়া হয়েছিল অ্যাপোলো 11 বলে একটা যান। ঠিক আছে, সেই যানের ভেতরে একটা কলম্বিয়া বলে একটা অংশ ছিল, যেখানে কারা ছিলেন? মহাকাশচারীরা ছিলেন, যারা এরকম ইয়ে করে থাকেন, এই যে নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন, এরা ওই কলম্বিয়ার মধ্যে ছিল। এবং এর সাথে আরেকটা মহাকাশ ছিল, ছোট্ট অংশ ছিল, যেটা হচ্ছে ঈগল। ঈগলের সাহায্যে তারা কারা করতে পেরেছিল, মাটিতে চাঁদের মাটি ছুঁয়েছিলেন? নীল আর্মস্ট্রং আর এডউইন অলড্রিন, এরা হচ্ছে প্রথম যারা চাঁদের মাটিতে পা রেখেছিলেন। এটা এখান থেকে প্রশ্ন আসতে পারে, কারা প্রথম চাঁদের মাটিতে পা রেখেছিলেন? নীল আর্মস্ট্রং অ্যান্ড এডউইন অলড্রিন। ঠিক আছে, এটা হলো তোমাদের এই পাতা। এবার পরের পাতাতে যাব। এরপরে আমি 12 নম্বরের পাতাতে যাব না, এরপরে আমি 13 নম্বর পাতাতে যাব। 12 নম্বর পাতাটা আমরা পরের দিন আলোচনা করব। আচ্ছা, এরপর আমরা 13 নম্বরটা শুরু করছি। কি বলছে, আমরাও চাঁদে পাড়ি দেওয়ার কল্পনা করতে পারি। চাঁদের একটা সংক্ষিপ্ত আলোচনা করেছে যে কেমন হয়। এখন আমরা চাঁদে, এটা সম্পূর্ণ কল্পনা ভিত্তিক একটা লেখা। এখানে বাতাস নেই, নিঃশ্বাস নেওয়া যায় না। তাহলে এখানে একটা বৈশিষ্ট্য পাওয়া গেলো যে চাঁদে বাতাস নেই, নিঃশ্বাস নেওয়া যায় না, তাই আমাদের স্পেস স্যুটে বাতাস ভরা আছে। এখানে নিজেদের এত হালকা লাগে যে অনায়াসে বড় খানাখন্দ লাফিয়ে পার হওয়া যায়, অথবা এক লাফে উঠে যাওয়া যায় উঁচু টিলায়। চাঁদ পৃথিবীর তুলনায় হালকা, এটা একটা বৈশিষ্ট্য, চাঁদ পৃথিবীর তুলনায় হালকা, তাই তার আকর্ষণ শক্তিও কম। তাহলে চাঁদেরও আকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় কম, এটাও একটা বৈশিষ্ট্য। এখানে সমস্ত জিনিস পৃথিবীর তুলনায় 6 ভাগ হালকা হয়ে যায়।
এটাও একটা বৈশিষ্ট্য যে এখানে পৃথিবীর যা ওজন তার থেকে 1/6 হচ্ছে এই অংশে। মানে আমাদের কোনো বস্তুর ওজন যদি 6 কিলো হয়, তাহলে চাঁদে সেই বস্তুর ওজন হবে কিন্তু 1 কিলো। তার ওজনটা কমে যাবে। কেন? কারণ পৃথিবীতে আকর্ষণ শক্তি খুব কম, আমাদের এখানে আকর্ষণ শক্তি তুলনামূলক চাঁদের থেকে অনেক বেশি। পরের বৈশিষ্ট্য বলা যেতে পারে এখানে সবসময় নিস্তব্ধ, যতই চিৎকার করো না কেন এখানে কেউ শুনতে পাবেন না। কেন না? এখানে কারণ এখানে বায়ুশূন্য স্থানে শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। অর্থাৎ এখানে যেহেতু বায়ু নেই, তাই এখানে যদি কেউ চিৎকার করে চাঁদে, তাহলে একে অপরের কোনো গলায় কিন্তু শুনতে পাবে না, কারণ এখানে সম্পূর্ণ বায়ুশূন্য। তাই এখানে নিজেদের মধ্যে কথা বলতে হয় ইশারায় অথবা রেডিওর মাধ্যমে। তাহলে কিছু কিছু এখান থেকে আমরা চাঁদের বৈশিষ্ট্য পেলাম যে এখানে বাতাস নেই। 2 নম্বর বলতে পারি যে এখানে চাঁদ পৃথিবীর তুলনায় অনেকটাই হালকা, এবং চাঁদ পৃথিবীর আকর্ষণ বলের থেকেও অনেক কম আকর্ষণ বল রয়েছে চাঁদে, এটা বলতে পারি। আরেকটা বলা যেতে পারে সমস্ত জিনিস পৃথিবীর তুলনায় 6 ভাগ হালকা হয়ে যায় চাঁদে, এটা একটা হলো। তারপর হচ্ছে চাঁদে একে অপরের শব্দ কোনো শুনতে পাওয়া যায় না বায়ুশূন্য হওয়ার জন্য, তাই কথা বলতে হয় ইশারা অথবা রেডিওর মাধ্যমে। তাহলে এতগুলো পয়েন্ট কিন্তু এখান থেকে পাওয়া গেল। এরপরে বলেছে চাঁদের একটা কল্পনাময় বলেছে কথা। তারপরে আবার এখানে আশপাশটা ভালো করে দেখে নেওয়া যাক। কি বলছে? কোথাও গাছপালা নেই, এবড়ো খেবড়ো জমি, বড় বড় পাথর, গোল গোল বিশালাকার গর্ত, ধূসর ধুলোয় ভর্তি চারিদিক। সূর্যের আলো পৌঁছাতে পারে না, তাই পৃথিবী থেকে এগুলোকে চাঁদের গায়ে কালো কালো দাগের মতো দেখায়। মানে এখানে আবার চাঁদের চারপাশে নিয়ে আলোচনা করছে। সূর্যের আলো সবসময় সব জায়গাতে পৌঁছাতে পারে না, যে জায়গাগুলো পৌঁছাতে পারে না সেই জায়গাগুলো কালো হয়ে থেকে যায়, যেটা আমরা পৃথিবী থেকে আমরা কি দেখতে পাই? কালো কালো দাগ। আর আকাশটা আদৌ নীল নয়, ঘন কালো। বাতাস না থাকায় সূর্যের আলোর বিচ্ছুরণ হয় না, ফলে কোনো রং নেই। বিচ্ছুরণ না হলে কোনো রং হবে না, অর্থাৎ চাঁদে কোনো রকম রং দেখা যায় না। এবং এখানে যেহেতু বাতাস থাকে না, ওই জন্য কোনো সূর্যের বিচ্ছুরণও হচ্ছে না। এবং আকাশ কিন্তু ওখানে আমাদের যেমন আকাশে ঘন নীল রং হয়, ওখানে কিন্তু আকাশ নীল হবে না, ওখানে কেমন হবে? কালো রঙের হবে, ঘন কালো রঙের। বিচ্ছুরণ হলে তবেই আকাশ নীল বোঝাবে, যেহেতু বাতাস নেই এই জন্য এগুলো হচ্ছে। ওকে, তারপরে বলছে সব কিছুই আলো পড়লে সাদা আর না পড়লে কালো দেখায়। দিনের বেলাতেও আকাশে তারা ঝলমল করছে। একদিকে কালো আকাশে ঝুলছে পৃথিবী, প্রকাণ্ড সাদা আর নীল গোলকের মতো। এখানে একদিন যেতে পুরো 2 সপ্তাহ কেটে যায়। সূর্যের তাপে পাথর ভীষণ গরম হয়ে ওঠে, প্রায় 117 ডিগ্রি সেলসিয়াস। আবার রাতও চলে 2 সপ্তাহ ধরে। তখন ভীষণ ঠান্ডা, তাপমাত্রা প্রায় হিমাঙ্কের 150 সেলসিয়াস নিচে নেমে যায়। তাহলে এখানে দিন হয় পুরো 2 সপ্তাহ, মানে 14 দিন দিন হয়, আর এখানে প্রায় 2 সপ্তাহ 14 দিন রাত হয়। ঠিক আছে? যখন দিন থাকে তখন প্রচণ্ড তাপমাত্রা হয়ে যায়, প্রায় গরম হয়ে প্রায় 117 ডিগ্রি সেলসিয়াস, কারণ কন্টিনিউ 14 দিন যদি সূর্যালোক থাকে সেক্ষেত্রে এরকম তাপমাত্রা বেড়ে যায়। আর রাত হলে প্রায় হিমাঙ্কের নিচে তাপমাত্রা কমে যায়। তাহলে এই হলো চাঁদের চারপাশ। তাহলে আমাদের শুধু এই পাতাটা বাকি রইল চ্যাপ্টার শেষ করতে, এবং তার সাথে এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন পরের দিন আলোচনা করব। এইটা সলভ করে দেবো পরের দিনে, এবং তার সাথে এই চ্যাপ্টারে যত রকম প্রশ্ন হয় 2, 3 এরকম প্রশ্নের মান, সেই অনুযায়ী আমি প্রশ্নগুলো আলোচনা করে দেবো। আজকে এতটাই থাকবে। থ্যাংক ইউ।